নমস্কার, আমি ডক্টর পাপিয়া খাওয়াস, কনসালটেন্ট অবস্টেটিশিয়ান অ্যান্ড গাইনোকোলজিস্ট। আমি একজন অ্যাডভান্সড ল্যাপ্রোস্কোপিক এবং হিস্টোস্কোপিক সার্জন। তার সাথে প্রি প্রেগনেন্সি এবং ডিউরিং প্রেগনেন্সি পুরো ট্রিটমেন্ট ব্যাপারটাই আমি ডিল করি। একটা খুব ইম্পর্টেন্ট টপিক যেটা নিয়ে অনেক সময় কথা বলা হয় না, সেটা হলো যে প্রি প্রেগনেন্সি কাউন্সেলিং। অ্যাকচুয়ালি প্রেগনেন্সির যে কেয়ারটা সেটা কিন্তু শুরু হয়ে যায় বা নিয়ম মতো শুরু হওয়া উচিত প্রেগনেন্সির কনসেপশনের আগের থেকে। বিকজ যদি একজন মা বা একটা কাপল হিসেবেও যদি আমরা ধরি, তখনই একটা হেলদি প্রেগনেন্সিতে জার্নিটা হেলদি হয় বা প্রেগনেন্সি আউটকাম খুব ভালো হয় যদি প্রথম থেকেই মানে কনসেপশনের আগের থেকেই সমস্ত টেস্ট এবং প্রপার ট্রিটমেন্ট, যেখানে যেখানে অসুবিধে আছে সেই জায়গাগুলোকে ডায়াগনোসিস করে পয়েন্ট আউট করে সেইগুলো ধরে ধরে চিকিৎসা করা যায় এবং প্রথম থেকেই কিছু নিয়ম মেনে চলা যায়, ফলিক অ্যাসিড খাওয়া স্টার্ট করা যায়, তাহলে দেখা গেছে প্রেগনেন্সি আসার পরে গোটা প্রেগনেন্সি জার্নিটাও খুব স্মুথ হয় এবং আউটকামটাও খুব ভালো হয়। যেরকম বিভিন্ন ধরনের জেনেটিক অসুখ বিসুখ আছে যেগুলো কিন্তু ক্রোমোজোমের মাধ্যমে ট্রান্সমিটেড হয়, থ্যালাসেমিয়া বা ইত্যাদি এই ধরনের যে প্রবলেমগুলো, যেগুলো প্রথমেই দেখে নিলে যে মা বাবা দুজনের মধ্যে কেউ ক্যারিয়ার আছে কিনা, যদি দুজনেই ক্যারিয়ার হয় সেই জিনিসগুলো ডিটেক্ট করা। ইনফ্যাক্ট সেটা তো বিয়ের আগে ওই জন্য বলা হয় যে থ্যালাসেমিয়া টেস্ট করে নেওয়া ভালো। ব্লাড গ্রুপের ব্যাপারগুলো যদি আগের থেকে জানা থাকে, যদি মায়ের কোনো অসুখ থাকে যেরকম ধরুন সুগার বা প্রেশার, থাইরয়েডের সমস্যা, সেগুলো যদি প্রথমেই ধরা পড়ে যায় তাহলে সেইগুলো অনেক ভালোভাবে ট্রিটমেন্ট করে একটা নর্মালাইজ করে, যেটাকে আমরা অপটিমাইজেশন বলি, সেটা করে যদি প্রেগনেন্সি জার্নিটা শুরু হয় তাহলে সেটা পরে কমপ্লিকেশনস কমায়, বাচ্চার আউটকাম ভালো হয়। মায়ের ক্ষেত্রেও বিভিন্ন ধরনের আনটুয়ার্ড যে কমপ্লিকেশনস, যেগুলো কখনোই কাম্য নয়, সেগুলো অনেকাংশে কিন্তু অ্যাভয়েড করা পসিবল। কোনো মায়ের যদি সুগার থাকে তাহলে সেই সুগারটাকে ঠিক মতো করে ওষুধ দিয়ে বা দরকারে ইনসুলিন দিয়ে কন্ট্রোল করা, যাতে করে তিনি যখন একটা প্রেগনেন্সিতে যাচ্ছেন তাদের সুগারটা যদি অনেক কন্ট্রোলে থাকে তাহলে বাচ্চার জন্মের পরে বাচ্চার যে বিভিন্ন স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি, কারণ ডায়াবেটিক মাদারদের বাচ্চাদের গঠনগত অনেক ত্রুটির সম্ভাবনা, অ্যানোমালিয়া হওয়ার সম্ভাবনা বেশি থাকে, সেই জিনিসগুলো কমানো যায়। বাচ্চার যদি মানে মায়ের সুগার কন্ট্রোল থাকে তাহলে বাচ্চার ক্ষেত্রে জন্মের পরে বারে বারে সুগার ফল করা, এই ঘটনাগুলো কম হয়, বাচ্চার এনআইসিইউ রিকোয়ারমেন্ট কম লাগে। একইভাবে প্রেশারের ক্ষেত্রেও তাই। যদি প্রথম থেকে প্রেশার কন্ট্রোল করে একটা মা প্রেগনেন্সিতে যান, আর কোনো মা যার হয়তো প্রেশারটা কন্ট্রোলে নেই, তার প্রেগনেন্সি, দুটোর ক্ষেত্রে কিন্তু আউটকামে অনেক ডিফারেন্স পাওয়া যায়। যদি প্রেশার কন্ট্রোল ঠিক মতো না হয় তাহলে দেখা যায় যে প্রেগনেন্সি আসার পরে মায়ের বিভিন্ন ধরনের সমস্যা, মাথা ব্যথা, চোখে অন্ধকার দেখা, এগুলো বিভিন্ন প্রিমনিটারি সিমটমস বলি আমরা, এগুলো অনেক বেশি হয়। মায়ের শরীরের থেকে বাচ্চার শরীরে রক্ত চলাচলের সমস্যা হয়, বাচ্চার গ্রোথ কম হয়, সময়ের আগে ডেলিভারি করার প্রয়োজনীয়তা হয়ে পড়ে, অনেক সময় মায়ের খিঁচুনি হয়, ইভেন মায়ের সেখানে খুব বেশি প্রেশার বেড়ে গিয়ে মায়ের স্ট্রোক হওয়া, কিডনি বিকল হওয়া, এই ধরনের সমস্যা, এবং সেক্ষেত্রে মায়ের জীবনহানি পর্যন্ত হতে পারে। তো সেক্ষেত্রে সেটা কখনোই কাম্য নয়। তাই জন্যই আমরা চাই যে প্রথমেই যদি এগুলো ডিটেক্টেড হয় তাহলে আমরা ঠিক মতো করে ওষুধপত্র দিয়ে সেই প্রেগনেন্সিটাকে সেইভাবে এগোতে পারি। রক্ত যাতে জমাট না বাঁধে, দরকারে হেপারিন দেয়া। যে মায়ের আগে বারে বারে প্রেগনেন্সি নষ্ট হয়েছে, যেটাকে আমরা রেকারেন্ট প্রেগনেন্সি লস বলি, সেরকম যদি কোনো কেস থাকে তাকে অবশ্যই প্রথমে সব ট্রিটমেন্ট করে যে আগের প্রেগনেন্সি যে লসগুলো হয়েছিল সেগুলো কেন হয়েছিল, সেটা কি যদি কোনো প্রিভেন্টেবল কজ হয়, মানে যেটাকে আবার পরবর্তী ক্ষেত্রে সম্ভব প্রিভেন্ট করা, আটকানো, তাহলে সেই বাঞ্ছনীয় যে কাজগুলো, সেই ওষুধগুলো, টেস্টগুলো করে প্রেগনেন্সিতে গেলে এই ক্ষেত্রে প্রেগনেন্সি থাকার সম্ভাবনা, প্রেগনেন্সি কন্টিনিউ হওয়ার সম্ভাবনা, এবং শেষে যে কারণে প্রেগনেন্সি, যে একটা হেলদি মাদার হেলদি বেবি, এটাই তো আমাদের মোটো, যে শেষে একটা মানে সুস্থ মা এবং সুস্থ বাচ্চা সেটা যাতে পাওয়া যায়, তার জন্য এই সমস্ত ট্রিটমেন্টটা আগের থেকে করাটা খুব দরকার। একইভাবে থাইরয়েডের সমস্যা, থাইরয়েডজনিত কোনো সমস্যা থাকলে, ওবেসিটি মানে বেশি ওজন থাকলে, কোনো মায়ের যদি প্রি এক্সিস্টিং কোনো হরমোনাল ইমব্যালেন্স থাকে, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা এরকম কিছু, তাহলে সেইগুলোকে যদি কারেক্ট করে প্রেগনেন্সিতে যাওয়া হয় তাহলে তার আউটকাম অনেক বেশি ভালো হয়। থাইরয়েডের সমস্যা যদি ধরা পড়ে তাহলে সেক্ষেত্রে প্রথম থেকে থাইরয়েডের ওষুধ শুরু করা হয়, কারণ
প্রেগনেন্সির প্রথম 12 সপ্তাহ বাচ্চা বেসিক্যালি থাইরয়েড গ্ল্যান্ড বাচ্চা তৈরি হয় না। তো একটা শিশু সম্পূর্ণভাবে তার ব্রেন ডেভেলপমেন্ট থাইরয়েডের উপর ডিপেন্ড করে, এবং থাইরয়েড গ্ল্যান্ডের যেহেতু তৈরিটা সম্পূর্ণ হয় না, একটা বাচ্চা প্রথম 12 সপ্তাহে থাইরয়েডের জন্য তার মায়ের ওপরে সম্পূর্ণভাবে ডিপেন্ডেন্ট। অনেক সময় কি হয়, যতক্ষণে প্রেগনেন্সি ধরা পড়ে ততক্ষণে হয়তো বাচ্চার 6 উইকস হয়েই গেছে বা 7 উইকস হয়েই গেছে, তাহলে ওই সময়টা কিন্তু ডেফিসিয়েন্সি যেটা থেকে গেল সেটা কিন্তু আর কারেক্টেড হলো না। কিন্তু যদি প্রথম থেকে সেগুলো টেস্ট করা হয় তাহলে ওই পিরিয়ডটাকেও কভার করা যায়। একইভাবে এক্ষেত্রে ফলিক অ্যাসিডের যে ব্যবহারের উপযোগিতা আমরা বলি, ফলিক অ্যাসিডও তাই। বাচ্চার নিউরাল টিউব ডিফেক্ট প্রিভেন্ট করার জন্য যে ফলিক অ্যাসিডের রোল এখন গোটা বিশ্ব জুড়ে সমাদৃত, ম্যান্ডেটারি ড্রাগ যদি ফার্স্ট ট্রাইমেস্টারে একটা ওষুধ বলা হয় তাহলে সেটা ফলিক অ্যাসিড। ফলিক অ্যাসিডও তাই প্রেগনেন্সির আগের থেকে, যখন আমরা প্রিকনসেপশনাল পিরিয়ডে যখন পেশেন্ট চেষ্টা করছেন তখন থেকে দেয়া হয়, তাহলে বাচ্চার নিউরাল টিউব ডিফেক্টের সম্ভাবনা ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সির জন্য যেগুলো হয় তার সম্ভাবনা অনেক কমে যায়। কারণটা একই, যতক্ষণে বাচ্চার প্রেগনেন্সি ডিটেক্টেড হচ্ছে ততক্ষণে অলরেডি বাচ্চা 6-7 সপ্তাহ হয়ে যাচ্ছে, বেসিক যে নিউরোলজিক্যাল ডেভেলপমেন্টের ইনিশিয়াল পার্টটা কিন্তু হয়ে যাচ্ছে। তখন যদি কোনো মায়ের ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি থাকে তাহলে সেটা কিন্তু কারেক্টেড হলো না, এবং তার প্রভাব বাচ্চার উপরে পড়তে বাধ্য। এই জিনিসগুলো আমরা আজকের দিনে প্রিভেন্ট করতে চাই। তার জন্য প্রিকনসেপশনাল পিরিয়ডে প্রেগনেন্সির আগের সময় থেকেই ডাক্তারের কাছে যাওয়া, প্রয়োজনীয় টেস্টপত্র ইত্যাদি করা, ফলিক অ্যাসিড খাওয়া, বা যে মায়ের যেরকম সমস্যা আছে সেগুলোকে ডিটেক্ট করে ট্রিটমেন্ট করাটা খুবই প্রয়োজন। আরেকটা ব্যাপার হলো যে জীবনযাত্রার পরিবর্তন। প্রেগনেন্সি নেওয়ার যখন প্ল্যানিং করা হবে তখন জীবনযাত্রার পরিবর্তন, খাওয়া দাওয়া, রেগুলার এক্সারসাইজ করা, ওজনটা কন্ট্রোল করা, ওজন কমানো, তার জাঙ্ক ফুড ইত্যাদি এখন যে খাদ্যাভ্যাস এসে গেছে দৈনন্দিন জীবনে সেইগুলোকে অ্যাভয়েড করা, একটু নিউট্রিশিয়াস খাওয়া দাওয়া, প্রোটিন বেসড খাওয়া দাওয়া, এবং অ্যাডিকশন, যে বিভিন্ন নেশার জিনিসপত্র, অনেকেই আছেন যারা স্মোকার বা রেগুলার বেসিসে অ্যালকোহল নেন, প্রথম থেকে যদি তারা প্রেগনেন্সি প্ল্যান করেন, প্রেগনেন্সির আগের থেকে যদি এই জিনিসগুলোকে বন্ধ করা হয় তাহলে তার যে নেগেটিভ ইম্প্যাক্ট সেটা বাচ্চার ওপরে আসার সম্ভাবনা অনেকাংশে কমে যায়। তাই জন্য আমাদের মোটো আজকের দিনে যেটা প্রেগনেন্সির যে আউটকাম সেটা কিন্তু প্রেগনেন্সি যেদিন প্রেগনেন্সি আসছে সেই দিন থেকে কিন্তু অ্যাকচুয়ালি নয়, প্রেগনেন্সি জার্নিটা শুরু হোক প্রেগনেন্সি আসার আগের থেকে। তার জন্য যা যা প্রয়োজন, যা যা টেস্ট দরকারে ডাক্তারের কাছে যাওয়া, সমস্ত প্রয়োজনীয় টেস্ট করা, এবং সেখানে কোথাও কোনো ডিরেঞ্জমেন্ট থাকলে, কোথাও কোনো অসুবিধে থাকলে সেটা ঠিক মতো করে ডিটেক্ট করে তার প্রয়োজনীয় চিকিৎসা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সঙ্গে ফলিক অ্যাসিড খাওয়া এবং একটা ডাক্তারের সার্ভেইলেন্সে থাকা। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে ইউটেরাসের কোনো অ্যানোমালি আছে যার জন্য বারে বারে প্রেগনেন্সি লস, সেটা যদি আগের থেকে ডিটেক্টেড হয় তাহলে সেই জিনিসগুলোকে আমরা অনেকাংশে অ্যাভয়েড করতে পারি। আজকের মতো এটুকুই থাকলো, যতটুকু বললাম। এর পরেও তো আরো এটা একটা খুব বড় টপিক, অনেক কিছু জানার থাকতে পারে। তো যদি সেরকম কোনো জিজ্ঞাসা আপনাদের থাকে তাহলে সেটা ডেসক্রিপশন বক্সে একটা নাম্বার দেওয়া আছে, সেখানে যোগাযোগ করতে পারেন বা কমেন্ট বক্সে লিখতে পারেন। আমি চেষ্টা করব সেগুলো উত্তর দেওয়ার। ধন্যবাদ।